বাইনারি নির্মালে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে সেকেন্ড এসএলএসটি 9-10 লেভেলের জীববিদ্যা বিষয় বা বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক ডেমো দিয়ে দেখাতে। দেখো অলরেডি আমি 9 এবং 10 মানে ক্লাস 9 এবং ক্লাস 10-এর বিভিন্ন টপিকের ডেমো আমি অলরেডি আলোচনা করেছি। তো সেইগুলো তোমরা দেখে নিয়ে সেখান থেকে তোমরা কন্টেন্ট রেডি করতে পারো। এর সাথে সাথে যেহেতু আমি দেখছিলাম যে অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার আবার ডেমো দিয়ে দেখান, তো সেই হিসাবে আমি বেশ কয়েকটি টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব। এই টপিকগুলো তোমরা ডেমো হিসাবে চয়েস করতে পারো। এক্ষেত্রে প্রথম যে টপিক আমি রেখেছি সেটা হলো ক্যান্সার। তো ক্যান্সার প্রধানত ক্লাস 10-এর সিলেবাসে আছে। তোমরা দেখবে যে একদম শেষ যে চ্যাপ্টার আছে পরিবেশ, তো পরিবেশের চ্যাপ্টারে কিন্তু ক্যান্সার আছে। ক্যান্সারকে এই কারণের জন্য ডেমো হিসাবে চয়েস করতে বলছি, কারণ যেহেতু এটা বায়োলজির একটা মডার্ন টপিক এবং ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স প্রধানত এখানে করা যায়, তো সেই কারণের জন্য তুমি যদি বিএসসি এবং এমএসসি লেভেলের বই পড়ে যাও, তার সঙ্গে সঙ্গে সেল ডিভিশন যদি পড়ে যাও ভালোভাবে, তাহলে ক্যান্সার থেকে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন তোমরা হবে আফটার ইয়োর ডেমো, তো সেগুলো তোমরা সহজেই তার আনসার দিতে পারবে। তো সেই কারণের জন্য ক্যান্সার টপিক একটা খুব ভালো টপিক, এবং সেই আনসার তোমরা যদি দিতে পারো তোমাদের প্রতি যারা ইন্টারভিউ নেবেন তাদের ইমপ্রেশনও ভালো হবে। তো ডেমো দিতে যাওয়ার আগে আমার যেটা সাজেশান, তো সেটা হচ্ছে যে তোমরা আগে যারা ইন্টারভিউ নেবেন তো তাদের থেকে পারমিশন নিয়ে নেবে যে তাদেরকে স্টুডেন্ট হিসাবে তুমি ভেবে নিতে পারো কি না। সুতরাং যদি কোনো স্যার থাকেন তাহলে শুধু স্যার বলবে, অথবা ম্যাডাম যদি থাকেন তাহলে স্যার ম্যাডাম দুটোই বলতে হবে। ধরে দেখ তোমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান, তখন তুমি বলবে যে স্যার 10ম শ্রেণীর শেষ অধ্যায় পরিবেশ থেকে আমি ক্যান্সার টপিকের ওপর ডেমো দিতে চাই। তখন ওনারা বলবেন যে ঠিক আছে শুরু করুন। তো সেক্ষেত্রে যদি ইন্টারভিউ বোর্ডে স্যার এবং ম্যাডাম দুজনেই যদি থাকেন তখন তুমি বলবে যে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, আমি কি আপনাদেরকে ছাত্রছাত্রী হিসাবে ভেবে নিয়ে আমি আমার ডেমো টপিক শুরু করতে পারি? তখন ওনারা বলবেন যে হ্যাঁ। তখন তুমি বলবে যে থ্যাংক ইউ। ব্যাস এটুকু হয়ে গেল, এটা ইন্ট্রোডাকশান। এবার তুমি মেন জায়গাতে চলে যাও, অর্থাৎ ডেমো এবার তুমি দিতে শুরু করো। দেখো ডেমোতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক বোর্ডের সঠিক ব্যবহার করতে হবে। তো ব্ল্যাক বোর্ডের ব্যবহার আমি আগের দিন বলছিলাম, যেমন এরকমভাবে অ্যাঙ্গেলে প্রধানত তোমাদেরকে ব্ল্যাক বোর্ড ইউজ করতে হবে, এবং এই যে টোটাল যে ব্ল্যাক বোর্ড আছে এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, ইউজ করতে হবে আর কি। এক্ষেত্রে যেহেতু আমি বিভিন্ন কালার চেঞ্জ করব তোমাদের বোঝার জন্য, হয়তো আমার একটু সময় লাগতে পারে, কিন্তু তোমাদেরকে 5 মিনিটের মধ্যে প্রধানত ডেমো টপিক কভার করতে হবে। তো এই হচ্ছে ইন্ট্রোডাকশান, মানে ডেমো দেওয়ার জন্য তোমাদেরকে কী কী বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা তোমাদেরকে বললাম। এবার আমি মেন টপিকে চলে যাই। মর্নিং স্টুডেন্টস, আচ্ছা এরকম কিছু মানুষকে কি তোমরা দেখেছো যে যাদের মাথায় হয়তো একটু ফোলা আছে, কপালে অথবা স্কিনেতে বা ত্বকেতে কোনো ফোলা অংশ আছে? আচ্ছা তুমি দেখেছো। আচ্ছা বলতে পারবে এই স্ফীত অংশ বা ফোলা অংশটাকে কি বলে? আচ্ছা একদম সঠিক বলেছো, এটাকে বলা হয় টিউমার। কিন্তু তবুও সেই মানুষটা দীর্ঘদিন বেঁচে থাকে। তো এটা তাহলে কোন ধরনের টিউমার? আচ্ছা ঠিক আছে, জানো না তাই তো। সুতরাং আজকে আমি আলোচনা করব এই টিউমার কিভাবে তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে কোন টিউমার ক্ষতিকর হয় এবং কোন টিউমার প্রধানত ক্ষতি করে না। সুতরাং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হলো ক্যান্সার। তো তোমরা প্রত্যেকেই এই মারাত্মক মারণ রোগের তোমরা প্রত্যেকেই নাম শুনেছো, ক্যান্সার, এবং জানো যে ক্যান্সার হলে কিন্তু মানুষকে সাধারণত বাঁচানো যায় না। সুতরাং এই রোগ সম্পর্কে আমাদেরকে সঠিকভাবে ধারণা নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, তো সেই সম্বন্ধেই আজকে আমাদের ক্লাস। দেখো আমাদের দেহতে আমরা জানি যে সবসময় কোষের বিভাজন হয়। ধরে যাক এরকম একটা কোষ আছে, এই কোষ মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়, তোমরা আগে পড়েছো। তো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হওয়ার পরে আবার কোষ, এই যে নতুন নতুন যে কোষ তৈরি হলো এরা আবার বিভাজিত হয়। সুতরাং কোষের এই বিভাজন কিন্তু সবসময় নিয়ন্ত্রিত হয়। তার মানে কি, এক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয় না, কোষের বিভাজন স্বাভাবিক অবস্থায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু যদি কোনোভাবে কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, ধরে যাক এইভাবে আমি লিখছি, যদি কোনোভাবে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, অনিয়ন্ত্রিত মানে কি, কোনো রকম নিয়ম মানবে না এই কোষগুলো বিভাজিত হতে, তাহলে যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে কি হবে, অসংখ্য কোষ তৈরি হবে কম সময়ের মধ্যে। তাহলে অসংখ্য কোষ আমাদের দেহের মধ্যে যদি তৈরি হয়, সুতরাং সেক্ষেত্রে কি হবে, একদম সঠিক বলেছো, এক্ষেত্রে আমাদের দেহতে স্ফীতি তৈরি হবে, এবং এই যে দেহের মধ্যে যে একটা অস্বাভাবিক স্ফীতি, তো সেটাকেই আমরা বলবো টিউমার।
কিন্তু এটুকু মাথায় রাখবে, আঘাত লাগলেও কিন্তু আমাদের দেহতে ফুলে যায়, মানে দেহের কোনো অংশ ফুলে যায় বা সেক্ষেত্রে একটা স্ফীতি লক্ষিত হয়, কিন্তু সেটা টিউমার নয়। কেন? কারণ সেটা দীর্ঘদিন থাকে না, আবার কয়েকদিন পরে সেটা ঠিক হয়ে যায়। প্রধানত এই টিউমারগুলো আমাদের দেহতে দীর্ঘদিন থাকে। এখন এই যে স্ফীতি বা টিউমার, কোনো মানুষ আছে, যেটা তোমরা বললে যে কোনো মানুষ আছে যাদের ক্ষেত্রে এরকম টিউমার আছে কিন্তু তারা দীর্ঘদিন ধরে বেঁচে আছে। সুতরাং সেই ধরনের টিউমারগুলোকে আমরা কি বলবো? সেই ধরনের টিউমারগুলোকে আমরা বলবো বিনাইন টিউমার। তো বিনাইন টিউমার কখনো মানুষের ক্ষতি করে না, কিন্তু বিনাইন টিউমার তৈরি হতে পারে। আবার এক রকমের টিউমার আছে যেগুলো মারাত্মক ধরনের ক্ষতিকর, এবং সেই টিউমারগুলোকে আমরা বলবো ম্যালিগন্যান্ট টিউমার। এবং ক্যান্সার মানেই কিন্তু প্রকৃতপক্ষে এই ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি। এখন আমাদেরকে জানতে হবে যে কোনো একটা কোষ থেকে কিভাবে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয়। দেখো, এই যে বললাম যে অনিয়ন্ত্রিত কোষের বিভাজন হয়, এই অনিয়ন্ত্রিত কোষের বিভাজন হওয়ার কারণ হলো কিছু রাসায়নিক পদার্থ, এবং সেই রাসায়নিক পদার্থগুলোকে আমরা বলবো কার্সিনোজেন। সুতরাং যে পদার্থ যেগুলো প্রধানত এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি করে, তাদেরকেই আমরা বলবো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ বা কার্সিনোজেন। তোমরা কি বলতে পারবে এরকম কিছু কার্সিনোজেনের নাম? আচ্ছা, একদম ঠিক বলেছ যে বিড়ি সিগারেটের ধোঁয়াতে প্রচুর পরিমাণে কার্সিনোজেন থাকে, তাহলে আমাদের কিন্তু বিড়ি সিগারেট খেলে হবে না। এর সাথে সাথে যারা তামাক চিবোয়, তো তাদেরও কিন্তু মুখগহ্বরে এরকম অনিয়ন্ত্রিত কোষের বিভাজন হতে পারে। এখন এইরকম ম্যালিগন্যান্ট টিউমার আমাদের দেহের বিভিন্ন অঙ্গতে তৈরি হতে পারে। যেমন বায়ু দূষণের ফলে আমাদের ফুসফুসে ক্যান্সার হতে পারে। তার সঙ্গে সঙ্গে যেটা বললাম, মুখগহ্বরে ক্যান্সার হতে পারে। অনেক মহিলা আছে, তাদের ক্ষেত্রে স্তনগ্রন্থিতে ক্যান্সার হতে পারে, অথবা অস্থিতে ক্যান্সার হতে পারে, বোন ক্যান্সার হতে পারে, অথবা দেহে যদি শ্বেতকণিকার পরিমাণ কমে যায় সেক্ষেত্রে ব্লাড ক্যান্সার হতে পারে। এরকম ডিফারেন্ট রকমের ক্যান্সার প্রধানত আমাদের দেহে সৃষ্টি হতে পারে। তো এই ম্যালিগন্যান্ট টিউমার কেন এত ক্ষতিকর? কারণ ম্যালিগন্যান্ট টিউমারের মেটাস্ট্যাসিস হয়। মেটাস্ট্যাসিস মানে কি? তোমরা অনেক সময় শুনে থাকবে যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। তো মেটাস্ট্যাসিস মানে আর কিছুই নয়। মেটাস্ট্যাসিস মানে এই ম্যালিগন্যান্ট টিউমারের কোষগুলো যখন রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধরো দেখ, এরকম একটা কোষ আছে, এই কোষ প্রধানত পরিবর্তিত হয়ে গেছে, এবং রক্তের মধ্য দিয়ে সে যখন দেহের দূরবর্তী অংশে, যেখানে তৈরি হয়েছে এখানে তৈরি হয়েছে, কিন্তু দেহের দূরবর্তী অংশে এই কোষ ছড়িয়ে পড়ে সেখানে ধরা যাক ক্যান্সার তৈরি করছে। ধরো তুমি এখানে আছে আমাদের লাংস, সুতরাং এই লাংসের মধ্যে এটা চলে এলো এই ম্যালিগন্যান্ট কোষ, এবং সেখানে এসে ক্যান্সার তৈরি করছে। তো এই ঘটনাকেই আমরা বলবো মেটাস্ট্যাসিস। এবং মনে রাখবে, প্রত্যেকটা কোষের একটা নির্দিষ্ট জীবনকাল আছে, কিন্তু ক্যান্সার কোষের কিন্তু কোনো রকম জীবনকাল নেই, সেটা আমৃত্যু পর্যন্ত থাকে। যতক্ষণ না পর্যন্ত সেই মানুষের মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যান্সার কোষ জীবিত থেকে আমাদের দেহে ক্যান্সার রোগ সৃষ্টি করে। তো এই ক্যান্সার রোগ সৃষ্টি করার কারণ কি? একটা কোষ তো এমনি এমনি পরিবর্তিত হয় না। তোমরা কি বলতে পারবে যে কোষের একটা প্রকৃতি পরিবর্তন কিভাবে হয়? একদম ঠিক বলেছ, কারণ কোষের মধ্যে জিন থাকে, এবং সেই জিনের যদি কোনোভাবে পরিবর্তন হয় তখনই কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়। দেখো, আমি একটা কোষ এঁকেছি এবং কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? অবশ্যই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকবে। এবং আমাদের যে সমস্ত স্বাভাবিক কোষ আছে, এবং এই সমস্ত স্বাভাবিক কোষে কোষ বিভাজন সম্পন্নকারী যে জিন থাকে তাকে আমরা বলবো প্রোটো অঙ্কোজিন। এটা প্রত্যেকটা কোষে কিন্তু এই প্রোটো অঙ্কোজিন থাকে, এবং এই প্রোটো অঙ্কোজিন কোষের বিভাজনে সাহায্য করে। কিন্তু কার্সিনোজেনের প্রভাবে এই প্রোটো অঙ্কোজিন পরিবর্তিত হয়ে অঙ্কোজিনে পরিণত হয়। কিসে পরিণত হবে? অঙ্কোজিনে পরিণত হয়। সুতরাং এটা যখন অঙ্কোজিনে পরিণত হয় তখন আমাদের এই যে কোষ আছে, যে কোষের মধ্যে অঙ্কোজিন থাকবে, তো সেই কোষ তখন ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হবে বা ম্যালিগন্যান্ট কোষে পরিণত হবে। এরপরে এই ম্যালিগন্যান্ট কোষের মেটাস্ট্যাসিস ঘটবে, এবং তার ফলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গতে প্রধানত ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে প্রোটো অঙ্কোজিনের মিউটেশনে যেরকমভাবে ক্যান্সার তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে আরও এক রকমের জিন আছে, তার নাম হচ্ছে টিউমার সাপ্রেসার জিন। সাপ্রেসার মানে কি? সাপ্রেসার মানে হচ্ছে যেটা প্রধানত টিউমারকে বন্ধ করে। একটা স্বাভাবিক কোষ আছে, এবং এই স্বাভাবিক কোষ যদি কোনোভাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হয় তাহলে এটাকেই এক্ষেত্রে টিউমার তৈরি হচ্ছে, সুতরাং এটাকে আমরা বলবো টিউমার। অনিয়ন্ত্রিত যদি কোষ বিভাজন হয়, সুতরাং স্বাভাবিক কোষ থেকে
যখন এরকম অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে তো টিউমার সাপ্রেসার জিন কি কাজ করবে, এই টিউমার সৃষ্টিতে বাধা দেবে, সেই জন্যই এর নাম টিউমার সাপ্রেসার জিন। তাহলে টিউমার সাপ্রেসার জিনের যদি কোনোভাবে মিউটেশন হয়, তো মিউটেশন হলে তখনও কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো দুরকম জিনের মিউটেশন বা পরিবর্তনে প্রধানত আমাদের দেহতে ক্যান্সার সৃষ্টি হয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে ক্যান্সারের কি কোনো ট্রিটমেন্ট নেই বা কোনো চিকিৎসা নেই? অবশ্যই আছে। ক্যান্সারকে নির্ণয় করার জন্য প্রধানত তাহলে দেখো চিকিৎসা তাহলে কি আছে, ক্যান্সার হয়েছে কি না সেটা নির্ণয় করার জন্য যে টেস্ট করা হয়, তো সেই টেস্টকে বলা হয় বায়োপসি। বায়োপসি করলে আমরা বুঝতে পারি যে কোনো অর্গ্যানে বা কোনো অঙ্গে ক্যান্সার হয়েছে কিনা। এর সঙ্গে সঙ্গে ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিওথেরাপি করা হয়। ধরো দেখ যে কোষটা এরকম ম্যালিগন্যান্ট কোষে পরিণত হয় তাকে রেডিয়েশন দিয়ে সেই কোষটাকে মেরে ফেলা হয়, তো সেটা যেমন হতে পারে। তার সঙ্গে সঙ্গে ক্যান্সারের জন্য বিভিন্ন ওষুধ দেওয়া হয়, তো ওষুধ দেওয়ার যে পদ্ধতি তো তাকেই আমরা বলবো কেমোথেরাপি। এর সাথে সাথে যে জায়গাতে টিউমার তৈরি হয়েছে সেই টিউমারকে আমরা কেটে বাদ দিতে পারি। তাহলে টিউমারকে যদি কেটে বাদ দিই তখন তাকে আমরা বলবো শল্য চিকিৎসা। তাহলে এই সবের মধ্য দিয়ে প্রধানত আমরা ক্যান্সার রোগের ট্রিটমেন্ট করি, বা যারা চিকিৎসক তারা ক্যান্সার রোগের ট্রিটমেন্ট বা চিকিৎসা করেন। ক্যান্সার সম্পর্কে জেনে নিলাম, এবং এর সাথে সাথে আমাদের যে বায়ু দূষণ ঘটিত যে বিভিন্ন রোগ আছে তো সেটা আমরা শেষ করলাম। এরপরে আমরা আলোচনা করব জৈব বৈচিত্র্য ও তার সংরক্ষণ। এবং মনে রাখবে এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।